শুভেচ্ছা এবং স্বাগতম চেতনার ভিডিওতে। আমরা একটা চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনাদেরকে আমাদের জানানোর উদ্দেশ্যেই আজকে এই ভিডিও করা। আমি বিষয়টা আগে আপনাদের একটু পড়ে শোনাচ্ছি, তারপর আমাদের সাথে রয়েছেন প্রফেসর আরিফ খান এবং রয়েছেন দীপান্বিতা মার্টিন। আমরা দুজনকে নিয়ে কথা বলবো। আমরা একটু নিউজটা আগে পড়ে শোনাই। 4 অঞ্চলে বিভক্ত করে ন্যাশনাল গার্ড গঠনের ষড়যন্ত্র, গোয়েন্দা তথ্য। বাংলাদেশকে 4 বিভাগে বিভক্ত করে ন্যাশনাল গার্ড গঠন পরিকল্পনা, তরুণদের বাধ্যতামূলক নিবন্ধন এবং রাষ্ট্রীয় কাঠামো দুর্বল করে ষড়যন্ত্র। একটি গোপন গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে এসব রাষ্ট্রবিরোধী ভয়ঙ্কর চিত্র। একটি গোপন গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে বাংলাদেশ বিরোধী রাষ্ট্রবিরোধী এক ষড়যন্ত্র ইঙ্গিত। রিপোর্টে বলা হয়েছে একটি বিশেষ গোষ্ঠী দেশের সার্বভৌমত্বকে দুর্বল করে 4টি আঞ্চলিক প্রশাসন জোনে বিভক্ত করার পরিকল্পনা করেছে। একটি বিশেষ গোষ্ঠী দেশের সার্বভৌমত্ব এই পরিকল্পনার অংশ হিসেবে গঠিত হতে যাচ্ছে আধা সামরিক বাহিনী ন্যাশনাল গার্ড, যার নিয়ন্ত্রণ থাকবে একটি বিকল্প ছায়া প্রশাসনের হাতে। বিষয়টা প্রথমেই আসি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর ষড়যন্ত্র। ইউনূস এর অবৈধ এবং অনৈতিক উদ্যোগে গঠিত এনসিপি প্রথমে উত্তরবঙ্গ সফর সম্পূর্ণ করে পরবর্তী পর্যায়ে দক্ষিণবঙ্গ যাত্রা করবে। তারা নির্বাচনের আড়ালে অবৈধ সরকার গঠনের দাবি করলো, প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সংসদে বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করা। এই লক্ষ্য হাসিলের জন্য তারা বিএনপিকে সরকারি দল হিসেবে অটুট রাখার চালচাতুরি করছে, যাতে পরবর্তীতে সময় রাজাকার জামাত শিবিরকে শাসক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। এই প্রক্রিয়ায় খুন, ধর্ষণ, অরাজকতা, প্রকাশ্য চাঁদাবাজি বন্ধ রেখে সব দোষ বিএনপির উপর চাপিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। একবার জনগণ বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে জামাত শিবির ক্ষমতা দখলের সুযোগ পাবে। দেশের বিভাজন চিন্তা ভাবনা, অপশক্তি, ঢাকা কেন্দ্রিক রাজনীতি ভাঙিয়ে দেশের ক্ষমতা ছিনিয়ে নিতে 4টি প্রদেশে ভাগ করার পরিকল্পনা নিচ্ছে। এর ফলে দেশপ্রেমিক শক্তিগুলো একজোট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং স্বাধীনতা আন্দোলন থেকে অটুট রাখা খুব কঠিন হয়ে যাবে। আমি এই পর্যন্ত যাওয়ার পরে আমি একটু প্রফেসর আরিফ খানের কাছে যেতে চাই। আসলে এই যে উদ্দেশ্যটা বলা হচ্ছে যে প্রথমে বিএনপি এবং বিএনপির সাথে যে ছলচাতুরিটার কথা বুঝলাম, এর উদ্দেশ্যটা কি? প্রফেসর ইউনূসের এর উদ্দেশ্যটা কি হতে পারে? Actually, in my point of view, মানে আমার যে আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, can you hear me? হ্যাঁ, okay. Actually, from my point of view, আমার যেটা observation সেটা হচ্ছে যে যেহেতু বাংলাদেশে দুটি মানে শক্তিশালী রাজনৈতিক দল আছে পার্লামেন্টে, একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে আওয়ামী লীগ। এখন যেই দল যারা এখন অ্যানার্কির মাধ্যমে ক্ষমতায় এসে বসেছে, তারা না বিএনপি না আওয়ামী লীগের। এখন তাদের যে মেইন যে দুর্বলতাটা, তারা স্বাধীনতার পক্ষে ছিল না। বাংলাদেশ একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া একটা দেশ। তো তাদের এই দুর্বলতাটা তাদের কাটিয়ে উঠতে হলে এই স্বাধীনতার পক্ষে যারা এই রাজনৈতিক দলগুলোতে আছে তাদেরকে আগে খর্ব করতে হবে। এখন এই রাজনৈতিক এই প্রক্রিয়ায় অলরেডি তারা আওয়ামী লীগকে মাইনাস করার চেষ্টা করেছে, এখন বিএনপি কেও তারা করবে। কারণ এইটা না করলে তাদের যে মানে কনফেডারেট স্টেট উইথ পাকিস্তানকে সাথে কনফেডারেট স্টেট করে ভারতকে চাপে রাখা, এবং ভারত যে একটা চতুর্থ অর্থনীতির দেশ হয়ে গেছে এবং উইদিন 3 ইয়ার্স তারা থার্ড অর্থনৈতিক মানে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হতে যাচ্ছে। কারণ ভারতের জিডিপি এখন 6.5, যেখানে বর্তমানে তৃতীয় অর্থনীতির দেশ জার্মানি, তাদের জিডিপি হচ্ছে অনলি 1.18। তো উইদিন 3-4 ইয়ার্স ভারত তৃতীয় অর্থনীতির দেশ হয়ে যাবে। তো এরকম একটা পরাশক্তিকে কন্ট্রোলে নেওয়ার জন্য ডিপ স্টেটের এই ধরনের প্রক্রিয়া, এবং সেটাতে জামাত অবভিয়াসলি পার্টিসিপেট করবেই, কারণ এটাতে জামাত এবং এনসিপিটাই বেনিফিটেড হবে। দ্যাটস মাই পয়েন্ট অফ ভিউ। জি, ধন্যবাদ। এরপরের লাইনটাতে আমি যেতে চাই। আপনারা এটা দেখছেন যে এখানে আমরা যদি শো করি, এখানে কিন্তু গোয়েন্দা রিপোর্টের একটা তথ্য এখানে দেওয়া আছে, যে রিপোর্টটার উপর ভিত্তি করে নিউজটা করা। এখানে পরবর্তী বিষয় যেটা আসে, এটা তথাকথিত ন্যাশনাল গার্ড হবে মূলত 15 থেকে 25 বছর বয়সী তরুণীদের মধ্যে বাধ্যতামূলক অন্তর্বর্তীর মাধ্যমে নিয়ন্ত্রিত একটা ইউনিট। যেসব তরুণ এই বাহিনীতে অংশ নিতে অস্বীকৃতি জানাবে, তাদের সরকারি চাকরি, উচ্চশিক্ষা, বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করার পরিকল্পনা রয়েছে। এতে করে ভবিষ্যৎ নেতৃত্বে এক নির্দিষ্ট গোষ্ঠীর একচেটিয়া দখল নিশ্চিত করা কৌশল চালানো হবে। আমি এই বিষয়টা নিয়ে একটু যেতে চাচ্ছি দীপান্বিতা মার্টিনের কাছে। আবার একটু বলবেন যে একচেটিয়া দখল নেওয়াতে মানে ওদের কি কি সুবিধা বা অসুবিধা হবে বলে মনে করেন, বা কি কি সুবিধা হবে বলে মনে হয়? দেখুন,
পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে কিছু অঙ্গ সংগঠন থাকে, সহকারী সংগঠন থাকে, যেখান থেকে তারা পরবর্তী নেতৃত্ব মোরালি, যাদের মোরাল ভালো থাকে, প্রিন্সিপাল ভালো ভালো থাকে, ভ্যালুস ভালো থাকে, দে সামটাইম ফোকাস অন অনেস্টি, যাদের মধ্যে ডিটারমিনেশন ভালো, ওরকম জায়গা থেকে নেতৃত্ব তুলে নিয়ে এসে তারপরে তারা যে মেইন যে রাজনৈতিক দল সেখানে তাদেরকে অন্তর্ভুক্ত করে। এই একই রকমের প্র্যাকটিস আবার দেখবেন যে যেগুলো আসলে পৃথিবীর খুবই বিখ্যাত কুখ্যাত যেই সব জঙ্গি সংগঠনগুলো থাকে, তালেবানি গ্রুপ থাকে, তাদের মধ্যেও এই ধরনের একটা চর্চা থেকে থাকে। কিন্তু যেহেতু এটা গোপন ভাবে হচ্ছে, তার মানে এটা আসলে গোপনে একটি সন্ত্রাসী সংগঠন কিংবা জঙ্গি সংগঠন তৈরির তৎপরতার আভাস আমি দেখতে পাচ্ছি। এটাতে বাংলাদেশের কোনো ভালো হবে না, তাদের ভালো তাদের কি ক্ষতি হবে সেটা নিয়ে আসলে আমার কোনো রকম চিন্তা মাথা ব্যথা কিছুই নেই। আপনাকে যা একটু অ্যাড করে দেই। এখানে বলা হচ্ছে যে ইউনুসপন্থী কৌশলের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্যকে নষ্ট করে জামাত শিবিরের পুনরুদ্ধার এবং রাষ্ট্রীয় ক্ষমতা তাদের পুনঃপ্রতিষ্ঠাই এটার মূল লক্ষ্য। তার মানে হচ্ছে এই যে একচেটিয়া একটা দখল বাহিনী বা একটা গার্ড বাহিনী তৈরি করছে, এর মাধ্যমে পরবর্তীতে জামাত শিবিরকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত এবং পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করার একটা প্রয়াস, এইটাই তো? দেখুন, সেটা অলরেডি ঘটেছে। এই যে ন্যাশনাল চিটার পার্টি, সরি, এই যে ন্যাশনাল চিলড্রেন ন্যাশনাল সিটিজেন পার্টি না, এরা এনসিপি, হ্যাঁ, হ্যাঁ, তাই না? হ্যাঁ, নাগরিক পার্টি, হ্যাঁ, তো সিটিজেন এই পার্টি। নাগরিক পার্টি তো, চিলড্রেন হ্যাঁ, পার্টি। তো এরা জামাত, যাহা জামাত তাহাই এনসিপি তাহাই ইউনুস। সুতরাং তারা তাদের জাস্ট অনেকগুলো অঙ্গ সংগঠন করছে, যে কারণে আমি আসলে বক্তব্যের শুরুতে এই ব্যাখ্যাটা দিলাম। এটাতে আসলে ওনাদের কি ভালো হবে না হবে সেটা না, চলুন আমরা আসলে ফোকাস করি যে বাংলাদেশের এটা থেকে কি ভালো হবে। বাংলাদেশে একটা ভারসাম্য ধ্বংস হবে। বাংলাদেশ আসলে সম্পূর্ণভাবে তারা তাদের বর্তমান অবৈধভাবে তারা যে ক্ষমতা দখল করেছে সেইটার সর্বোচ্চ ভাবে ভিতরে এই যে ক্যান্সারটা, ভাইরাসটাকে তারা ছড়িয়ে দিতে চাচ্ছে। এইটা তাদের ভবিষ্যতেও যদি কোনো গণতান্ত্রিক দল কিংবা বাংলাদেশে যদি গণতন্ত্র কখনো পুনরুদ্ধার হয়, ফিরে আসে, সেটা তো হবেই। তারা এগুলো হচ্ছে এক ধরনের সন্ত্রাসী অঙ্গ সংগঠন তৈরি করবে, যেখান থেকে তারা আসলে বিভিন্ন রকমের কার্যক্রম চালাবে, ক্যাডার বাহিনী যদি বলতে চান। আসলে এটাতে বাংলাদেশের কোনো রকমেরই কোনো ভালো হবে না, কারণ এতে একেবারে একটি ইয়াং জেনারেশন, তারা জেনজি জেনারেশনকে এমনি ম্যানিপুলেট করেছে 2024 সালে। সেখানে আমাদেরও ব্যর্থতা ছিল যে আমরা সেইভাবে আসলে আদর্শিক জায়গায়, আমি ব্যর্থতা স্বীকার করছি যে আদর্শিক জায়গায় আমরা তাদেরকে সেইভাবে আসলে তৈরি করতে পারিনি। তো ওই শূন্য মাথাগুলোকে তারা কিন্তু একভাবে প্রোগ্রামিং করেছে। সো বাংলাদেশের আপনি 20 বছর পরের কথা চিন্তা করেন যে বাংলাদেশ অঘোষিতভাবে একটি তালেবান রাষ্ট্রে পরিণত হবে ফিলোসফিক্যাল জায়গায়। কারণ আজকে যারা 15 থেকে 25 বছরের বাচ্চারা, তারা 10 বছর পরে আসলে এক একজন দায়িত্বপূর্ণ জায়গায় থাকবে। অর্থাৎ তারা এইভাবে একটা মাস আকারে তাদের যেই আহ তারা তো একেবারেই ধর্ম নিরপেক্ষ নয়, তাই না? একটা দেশের ধ্বংস তখনই হয় যে যখন সেই রাষ্ট্রটা পরিচালিত হয় আসলে ধর্মভিত্তিক ভাবে। তো সেই জিনিসটাকে তারা ছড়িয়ে দেবে। এবং এটাতে আমার থেকে অনেক ভালো আরিফ মানে ভাই এখানে আছেন, উনি 100%, আহ আচ্ছা 100% আমি যদি বুঝি, আপনার কথা যেটা বোঝাতে গেল, যেটা 100% মৌলবাদী একটা রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্যই তাদের এই কাঠামোটা তৈরি ষড়যন্ত্র, করা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটাতে বাংলাদেশের কোনো ভালো হবে না। হ্যাঁ, ওনারা আচ্ছা, যদি আমি সফল হন, জি, ডেফিনেটলি ওনারা এটা থেকে এক ধরনের সশস্ত্র আসলে শক্তি আহ, সঞ্চয় করতে হবে। দেখুন, আপনারা ডিপ স্টেটের কথা সকলেই জানেন, আমাদের সাথে এখানে প্রফেসর আরিফ ভাই আছেন। এই ডিপ স্টেটটা কিন্তু আসলে সরকারের তলে একটি আর একটা অদৃশ্য সরকার ছিল, যে হ্যাঁ, অদৃশ্যভাবে কান্ট্রিটাকে, গভর্নমেন্টটাকে আসলে বা কিন্তু দেশটাকে পরিচালনা করতে এরা এরকম একটি মেথডে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখুন, আহ, আহ, এই যে মার্কিনি স্টাইল, এটা বোঝাই যায় খুব সুস্পষ্ট ভাবে যে এগুলো আসলে ইউনিসেরই বুদ্ধি হওয়া সম্ভব। বোঝাই যায় একটু হ্যাঁ, সংযোগ করলে, ক্যালকুলেট করলে। আমি আমি আসবো পরবর্তী আর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা নিয়ে একটু প্রফেসর আরিফের কাছে যেতে চাই। এই রিপোর্টে আরো উল্লেখ করা হচ্ছে এই পরিকল্পনা আরো রয়েছে একটা আন্তর্জাতিক এজেন্ডা, যার মাধ্যমে বাংলাদেশের আভ্যন্তরীণ স্থিতিশীলতা ও আর্থিক স্বনির্ভরতা ধ্বংস করে দিতে চায় এই চিহ্নিত মহল। অর্থনৈতিকভাবে দেশকে আবার কৃষি নির্ভর এবং সাশ্রয়ী উৎপাদনে
ফিরিয়ে এনে আঞ্চলিক নির্ভরশীলতা বিশেষত প্রতিবেশী রাষ্ট্রের প্রতি বাড়ানোর লক্ষ্য দেখা যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী তথ্য প্রযুক্তি এবং রপ্তানি মুখী শিল্প এবং উৎপাদনের খাতকে ধীরে ধীরে পিছনে ফেলে দেশের প্রবৃদ্ধির গতি মন্থর করার অপপ্রয়াস চালানো হচ্ছে। আশঙ্কা হচ্ছে, রিপোর্টের আশঙ্কা প্রকাশ করেছে, বাংলাদেশে আধুনিক প্রযুক্তি নির্ভর অর্থনীতিকে সরিয়ে 1980 সালের মতো একটি কৃষি নির্ভর মডেলে ফিরিয়ে আনা। এখানে অর্থনীতিবিদ জনাব আরিফ উল্লেখ করেন, আরিফ ভাই বক্তব্য আছে। আমি এই জায়গাটা থেকে বলবো যে আরিফ ভাই এই যে অর্থনীতির যে চিন্তা ভাবনাটা এখানে নিয়ে আসা হয়েছে, যে আশঙ্কাটা করা হচ্ছে, সেইটার মাধ্যমে আসলে কি লক্ষ্য অর্জন করতে চাচ্ছে ওরা? আচ্ছা, এখানে আমি একটু জিনিসটা খুলে বলি। অর্থনীতিতে একটা টার্ম আছে, সেটা হচ্ছে যে বার্টার এক্সচেঞ্জ অফ ক্যাপিটাল ম্যাক্সিমাইজেশন, যেটা হচ্ছে যে আমরা যদি প্রতিটা অঞ্চলে কিন্তু সব ধরনের উৎপাদন হয় না। রাইট। যেটা হচ্ছে কাল ভেদ এবং যেটা এনভায়রনমেন্ট এবং সেখানকার যে রিসোর্সেস সেটা ভেদে আরকি। যেমন সৌদিতে বাংলাদেশের মতো উর্বর পলি মাটি নেই। সেখানে বাংলাদেশের মতো এই ধরনের কৃষি উৎপাদনও হবে না। এবং সেখানে বাংলাদেশে যেরকম প্রচুর ম্যাস পপুলেশন আছে, যেখানে একটা ডেমোগ্রাফি ইয়াং পপুলেশন, যে মহিলা যাদের হাতের যে আঙ্গুলের যে সাইজ, এটা প্রিসাইসলি ইজ ভেরি ইউনিক, যে এইরকম আমাদের যে বাংলাদেশের মেয়েদের যে হাতের ফিঙ্গারের যে ইয়েটা শেপটা, এটা এই আপনার এই শিল্পকর্মে স্পেশালি আপনার যে গার্মেন্টস এই ওয়ার্ক। আমরা যে গার্মেন্টের সেক্টর, এটার জন্য খুবই ফরফিটেড। তো এই ধরনের রিসোর্স অনেক দেশে নেই। এখন আমাদের যেহেতু বাংলাদেশের ডেমোগ্রাফিটা অনেক হাই, আমাদের ডেনসিটি পপুলেশন ল্যান্ড ম্যাসের থেকে বেশি, হ্যাঁ? তো সেই কারণে যখন একটা দেশের তার এগ্রিকালচারাল ইয়েটা দিয়ে হ্যালো? হ্যাঁ, শুনছি, আপনি সরি। বলুন। যখন একটা দেশের তার এগ্রিকালচারাল ল্যান্ড মাস কম থাকে তার পপুলেশন ডেনসিটির তুলনায়, তখন তাকে কিন্তু ডাইভার্সিফিকেশন এ যেতে হয়, যেটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এর মাধ্যমে স্বল্প জায়গায় বেশি প্রোডাক্ট তৈরি করা যায়, এবং তারা ওই কৃষিকাজ যেটা তারা করতে পারছে না অল্প জায়গার মানে স্বল্প জায়গার কারণে, তারা অন্য দেশ থেকে ইম্পোর্ট করতে পারে। এখন আমরা যদি নর্থ কোরিয়া স্টাইল জাস্ট কৃষি প্রধান দেশে পরিণত হই, তাহলে আমরা যদি ইন্ডাস্ট্রি আমাদের অলরেডি থেমে যাচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে আমরা হয়তোবা ভারত থেকে অনেক খাবার আমাদের ইম্পোর্ট করা হবে না, কিংবা বাধ্য করা হবে আমরা যেটা উৎপাদন করতে পারি সেটাতেই আমাদেরকে মানে নির্ভরশীল হতে। কিন্তু অনেক খাবার হচ্ছে যেটা আমাদের এনভায়রনমেন্টে তৈরি হয় না। যেমন আমরা কিন্তু তুলা উৎপাদন করি না, ভারত তুলা উৎপাদন করে, এবং ভারত থেকে তুলা দিয়ে কিন্তু আমরা গার্মেন্টস মানে চালাই আরকি। তো এখন আমরা যদি গার্মেন্টস শিল্প থেকে কৃষি নির্ভর হয়ে যায়, তাহলে ইট উইল বি আ ক্লোজ কারেন্ট অ্যাকাউন্ট ইকোনমি। আমাদের এক্সপোর্ট হবে না, এক্সপোর্টের উপর নির্ভরশীলতা থাকবে না, ইম্পোর্ট হবে না, ইম্পোর্টের উপর নির্ভরশীলতা থাকবে না। তখন আমরা একটা স্যাংশন বেসড একটা স্যাংশন কান্ট্রিতে পরিণত হলেও কিছু আসবে যাবে না। যেমন ইরান কিংবা নর্থ কোরিয়া, তাদের স্যাংশনের উপর কিছুই আসে যায় না। দে ক্যান ডু হোয়াট এভার দে লাইক, এবং তাদের গভর্নমেন্টকে মেনে নিচ্ছে তাদের সাধারণ জনগণ, কারণ তাদের এক্সপোর্ট ইম্পোর্টের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমরা যদি সেটা ভাবি তাহলে কিন্তু এটা সমস্যা হবে, কারণ আমাদের দেশে কিন্তু কৃষি প্রধান দেশ হলেও আমাদের দেশে অনেক কিছু উৎপাদন সম্ভব নয়। সেটা আমাদের ল্যান্ডের কোয়ালিটির কারণে হোক, আমাদের মাটির কোয়ালিটি হোক, কিংবা আমাদের এই যে ক্লাইমেটের কারণে হোক, যেটা ভারতে ভালো হয়। যেমন ধরেন আমাদের দেশে থেকে ভারতে লেন্টিল বেশি উৎপাদন হয়, আমাদের দেশ থেকে ভারতে সুগার কেন বেশি উৎপাদন হয়, আমাদের দেশে থেকে ভারতে ভুট্টা উৎপাদন বেশি হয়, যেটা আমাদের ল্যান্ডে এটা উৎপাদন সম্ভব না। এবং এটা ক্লাইমেটের উপরও আছে, কারণ ভারত একটা বড় দেশ, এখানে ডিফারেন্ট ক্লাইমেট এট দ্য সেম টাইম বিরাজ করে। যেমন কাশ্মীরে গেলে অনেক বড় ঠান্ডা, হিমালয়ের দিকে অনেক ঠান্ডা, আবার সাউথে গোয়াতে গেলে ওদিকে দেখা গেল অনেক স্প্রিং ওয়েদার, যেটা বাংলাদেশে না। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এখানে মানে যেই ক্লাইমেটে যেই উৎপাদন সেটাই সম্ভব, এবং এখানে ল্যান্ডে সব ধরনের উৎপাদন হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা যদি আমাদেরকে বাধ্য করা হয় যে আমাদের যে অন্যান্য খাদ্য যে ফুড চেইন আছে সেখান থেকে সরে আসতে, এবং আমরা যা উৎপাদন করি সেটার উপর ডিপেন্ডেন্ট হতে, তাহলে কিন্তু আমাদের পপুলেশনকে অনেকটা ডিপ্রাইভ করা হবে যে ফুড চেইনের যে অন্যান্য যে পার্ট গুলো আছে সেখান থেকে আরকি। সো উইল বি সাফারিং ম্যালনিউট্রিশন ইন দ্য সেম টাইম অ্যাজ ওয়েল। আ আ আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছিলাম। আরিফ ভাই, আপনার বা বা এই বিশ্লেষণটা আমার বেশ ভালো লাগলো। তাহলে তারা কি আসলে একটি স্যাংশন বেসড আ দেশ বাংলাদেশকে তৈরি করার ষড়যন্ত্র করছে? দেখুন, আমরা এখানে সুস্পষ্টভাবে বুঝি যে এগুলো তো আসলে ইউনূস কিংবা ইউনূসের যারা সহকারী, এরা তাদের বুদ্ধিতে করছে না। এখানে আসলে ডিপ স্টেট এবং অন্যান্যদের একটি বড় রকমের ভূমিকা রয়েছে। দেখুন, নর্থ কোরিয়ার কথা আপনি বললেন, আমরা সবাই জানি যে নর্থ কোরিয়া অ্যাকচুয়ালি ব্যাকড আপ অর টেকেন বাই আমেরিকা, বিকজ তাদের ওখানে একটি আমেরিকান ঘাঁটি আছে।
অনেক কিছু আছে। তো স্যাংশনের উপর নির্ভর যখন একটি দেশ হয়ে যায়, তার মানে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক শক্তি দ্বারা একটি দেশ নিয়ন্ত্রিত হয়। আপনার কথা থেকে আমার কাছে বিষয়টা মনে হচ্ছে যে এটা অনেক বড় গভীর একটি ষড়যন্ত্র। সাধারণ মানুষের চোখে এটা মনে হবে যে আমরা আসলে সম্পূর্ণ আমাদের দেশের রিসোর্স যা আছে সেটার উপরে আমরা একটি আসলে স্বতন্ত্র দেশ হতে যাচ্ছি, নিজের পায়ে দাঁড়াবো, যেহেতু আমরা তখন উই কাট অফ আওয়ার রিলেশনশিপ উইথ ইন্ডিয়া, ইম্পোর্ট এক্সপোর্ট সবকিছু বন্ধ করে আমাদের যা আছে সেটার উপরে আমরা নির্ভরশীল হব। কিন্তু এগুলো তো আসলে স্বপ্ন। রিয়েলিটিতে আসলে একটি দেশ চালাতে গেলে অনেক কিছু চিন্তা করতে হয়। তো সেই ক্ষেত্রে সম্পূর্ণ আমরা আন্তর্জাতিক দান খয়রাত কিংবা ভিক্ষার উপরে কিংবা দানের উপরে নির্ভরশীল একটি দেশে পরিণত হব, যদি তাদের এই পরিকল্পনা আসলে বাস্তবায়িত হয়। আপনি কি এই বিষয়ে আমার সাথে সহমত? হ্যাঁ, হ্যাঁ, আমি টোটালি এগ্রি। এবং আরেকটা ইয়ে হচ্ছে যে ওরা কেন এই লোন কিংবা দান এটাতে ওরা বেশি স্বচ্ছন্দ বোধ করে। আমি এটা সাধারণ একটা আমি ইয়ে তুলে ধরি ইকোনমিক্স এর কিছু টার্ম। সেটা হচ্ছে যে ওরা যেটা করে যে মানে পৃথিবীতে সিএফএক্স বাস্কেট যেটা হচ্ছে কারেন্সি ফরেক্স, হ্যাঁ? সেখানে ডলারের বর্তমানে ফরেন রিজার্ভের মার্কেট শেয়ার হচ্ছে 58%, যেটা একসময় 70% এর কাছাকাছি ছিল। তো 18% হচ্ছে ইউরো, তারপরে এরপরে ক্রনোলজি করে 6% হচ্ছে ব্রিটিশ পাউন্ড স্টার্লিং, 5% জাপানিজ ইয়েন এবং চাইনিজ রেনমিনবি সম্ভবত বিটুইন 2.5 to 3%। তো এই যে মার্কেট শেয়ার ইন মানে ফরেন রিজার্ভ, তার ভিতরে আমেরিকা একটা বিগ হিউজ চাঙ্ক এখনো তারা এনজয় করতেছে। তো এই 58% যে ওরা যে কারেন্সি ফরেন রিজার্ভে শেয়ার করে, এখানে কিন্তু ওরা প্রচুর ফিয়াট কারেন্সি প্রিন্ট করে। মানে ফিয়াট কারেন্সি বলতে হচ্ছে যে ওদের উৎপাদনের থেকে ওরা কারেন্সিটা বেশি উৎপাদন বেশি ডিজিটাইজ হুম করতেছে। হুম কারেন্সি তো এখন আর বেশি প্রিন্ট করে না, ডিজিটাইজ করে আরকি। তো এখন ধরেন আপনার কথা আমেরিকার ধরেন কথা ওরা $1 ট্রিলিয়ন সমপরিমাণ উৎপাদন করলো, কিন্তু কারেন্সি ডিজিটাইজ করলো $3 ট্রিলিয়ন। এই যে এক্সট্রা $2 ট্রিলিয়ন ওরা কারেন্সি ইয়ে করলো, ডিজিটাইজ এন্ড প্রিন্ট করলো, এইটাকে ওরা একটা ভ্যালু দিতে হবে। এইটা তো না হলে মার্কেটে, এটা যদি ব্যাংকে ওদের দেশে মার্কেটে মনিটারি মার্কেটে থাকে, তাহলে ওদের কারেন্সি ডিফ্লেশন হবে, ওদের মুদ্রার অবমূল্যায়ন হবে। কারণ অতিরিক্ত কারেন্সি উৎপাদনের তুলনায়, এবং ওদের যে প্রোডাক্ট ওদের যা উৎপাদন হয়েছে সেটার ইনফ্লেশন হবে, মানে দ্রব্যমূল্য বেড়ে যাবে। তখন এটাকে কি করতে হবে? এটাকে অবভিয়াসলি এক্সপোর্ট করতে হবে হুম কারেন্সিটাকে। এবং এটাকে কিভাবে এক্সপোর্ট করা যায়? দ্য বেস্ট ওয়ে টু এক্সপোর্ট ইট বাই গিভিং ফরেন লোনস। হুম এখন কোনো একটা দেশ যদি উৎপাদনশীল থাকে, যেমন স্টেবল থাকে, বাংলাদেশ এবং ভারত যদি স্টেবল এবং উৎপাদনশীল থাকে, তাহলে তো এখানে ওদের লোনের প্রয়োজন হবে না। এখানে তো এফডিআই আসবে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে। এফডিআই সাধারণত যেমন জাপানিজ যে হিউন্দাই, মিৎসুবিসি কিংবা সাউথ কোরিয়ান হিউন্দাই কোম্পানি কিংবা জাইকা, এরা হচ্ছে ইনভেস্টমেন্ট, ফরেন ডাইরেক্ট ইনভেস্টর হিসাবে আসতেছে। এরা তো লোন তেমন আসছে না। কিন্তু লোন আসতে হলে ইনস্টেবল হইতে হবে। যখন এই রিজনটা ইনস্টেবল হয়ে যাবে, তখন এই রিজনে লোনের প্রয়োজন হবে। লোন যখন আসবে, তখন ওই যে এক্সট্রা কারেন্সিটা ওরা প্রিন্ট করলো, এইটা একটা ওদের জিডিপির অংশ, ফাইন্যান্সিয়াল টুলস হিসাবে জিডিপির অংশ হয়ে যাচ্ছে, উৎপাদনের অংশ হয়ে যাচ্ছে। প্লাস এটা দেশের বাইরে চলে যেতে, এই কারেন্সিটা দেশের বাইরে এক্সপোর্ট হয়ে যাওয়াতে এইটার ওদের ইনফ্লেশনও বাড়ছে না, দ্রব্যমূল্য বাড়ছে না, এবং ওদের কারেন্সি ডিফ্লেশনও হচ্ছে না। তো এই জন্য ওরা ইনস্টেবিলিটি তৈরি করতে চায়। এবং যদি ওরা মুখে মুখে বলে ওরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে, কিন্তু ওরা অ্যাকচুয়ালি সন্ত্রাসবাদ পছন্দ করে এবং সেইটাকে ফাইন্যান্স করে বিভিন্ন কোভার্ট এজেন্সির মাধ্যমে, সেটা সিআইএ, এফবিআই হোক, যেটা যে কোনো এজেন্সির মাধ্যমে হোক। এবং এটা এই কারণে করে, যেমন দেখেন যে মিডল ইস্টে যে এতগুলো দেশ, সবাইকে কিভাবে বিভক্ত রেখেছে। যারা সুফিজমে বেশি, তাদেরকে এক্সপ্লয়েট করা হচ্ছে। সালাফিজমে বেশি এক্সপ্লয়েট, ওয়াহাবিদের বেশি ওয়াহাবিজমে, শিয়াদের বেশি শিয়াতে, যাতে এই ওআইসি কিংবা ইউনাইটেড ফ্রন্টে মুসলিম কান্ট্রিগুলো ইউনাইটেড না হতে পারে। এবং ওরা যদি একটা মিডল গ্রাউন্ডে, মানে একটা সেকুলার একটা মিডল গ্রাউন্ডে চলে আসে, ধর্ম সবাই ইউনাইটেড হয়ে যেতে পারবে, তাহলে এখানে তো ওদের এই রিসোর্স গুলো ওরা করতে পারবে না। ওদের এখানে ঘাঁটি গেড়ে ওদের রিসোর্স গুলো মানে অ্যাবজর্ব করতে পারবে না। তাহলে ওরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। তো এইটাই হচ্ছে ডিপ স্টেটের পলিসি আর কি সাধারণত। হ্যাঁ, আতাহার ভাই, কি ধন্যবাদ। আপনি আছেন? আমাদের শুনতে পাচ্ছেন? জি ভাই। আজকে আপনার এখানে জি নেটওয়ার্ক একটু প্রবলেম দেওয়ার জন্যই হয়েছে। যাই হোক, আমার একটু লাস্ট আচ্ছা। কোশ্চেন আপনার কাছে যাব। সেটা হচ্ছে যে লাস্টের যে অংশটা এখানে বলা হয়েছে সেটা একটু আমি
আমার প্রশ্নটা এখানেই যে তাহলে মানে এখানে টু স্টেট ধরনের সরকার তৈরি হচ্ছে, যেখানে একটা সরকার থাকবে আর একটা ছায়া সরকার থাকবে, এবং সেই ছায়া সরকারটা হচ্ছে এই ন্যাশনাল গার্ড বলা হচ্ছে বা যে বাহিনী বানানো হচ্ছে, সশস্ত্র বাহিনী বানানো হচ্ছে, সেই বাহিনী নিয়ন্ত্রণ করবে। তার মানে সরকার থাকবে কিন্তু সরকার থাকবে না। বিষয়টা কি এরকম হচ্ছে, বা এটা কি আসলে আমাদের জন্য কতটুকু যুক্তিসঙ্গত হচ্ছে দেশের জন্য? দেখুন, আপনার মনে আছে কিনা অগস্টে যখন 8 তারিখ আসলে ক্ষমতা দখল করেন অবৈধভাবে এই সোশিওপ্যাথ মোহাম্মদ ইউনূস, এরপরে বামপন্থী রাজনীতি যারা করেন তাদের অনেকে, যারা আসলে জুলাই আন্দোলনে, তাদের মধ্যে থেকে হ্যাঁ, অনেক টিচার, অনেকে আসলে একটি আইডিয়ার জেনারেট করছিলেন যে ছায়া সরকার, সেটা প্রকাশ্যে যে তারা আসলে বলতে চেয়েছিল খুব পজিটিভ ভাবে যে তারা সর্বদা সরকারের আসলে সমালোচনা করবে বা এরকম কিছু, বাট আসলে পাওয়ার উইদিন পাওয়ার। তো তাদের এই পরিকল্পনাটা অনেক শুরু থেকে তারা হয়তো এই লেফটিস্ট যারা আসলে আছে, পচে যাওয়া নষ্ট যারা বাম রাজনীতি করেন, তাদেরকে হয়তো থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে নিতে চেয়েছেন। আর এর যে আসলে হাত পা, মানে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যে তাদেরকে স্পেশাল ট্রেনিং দেওয়া হবে, অর্থাৎ একটি ক্যাডার বাহিনী, অর্থাৎ একটি অল্টারনেটিভ আর্মি, যেটা আসলে সন্ত্রাসের মাধ্যমে কিংবা কি বলবো সশস্ত্র ক্ষমতা, সশস্ত্র পাওয়ার প্র্যাকটিসের মাধ্যমে, মানে আপনাকে এক ধরনের লাঠি পিটিয়ে পিটিয়ে বাংলাদেশের মানুষকে হচ্ছে নিয়ন্ত্রণ করবে। ভয় ভয় পেতে আপনি বাধ্য হবেন, মানে অর্থাৎ সন্ত্রাসবাদকে, টেরোরিজমকে তারা এক ধরনের বৈধতা দিতে চলেছে। তো রাইট। ডেফিনেটলি এটা একটা অপশক্তির একটা অল্টারনেটিভ অপশক্তি হবে। এবং আরিফ ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত, আমরা যেটা একটু আগে আলোচনা করছিলাম। দেখুন কত সূক্ষ্ম ষড়যন্ত্র। অর্থনীতি প্রথমে তারা এটাকে ধ্বংস করবে, যদিও মোহাম্মদ ইউনূস কিন্তু একজন অর্থনীতিবিদ, যে কারণে উনি আসলে যেই 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 জ্ঞানী আপনি আহরণ করেন না কেন, আপনি যখন খুব ভালো ডাক্তার হবেন, একটা মানুষকে মেরে ফেলতে কিভাবে হয় এটা কিন্তু একটা ডাক্তারই ভালোভাবে জানে, যে বাঁচাতে জানে, সে মেরে ফেলতে জানে। তো উনি অর্থনীতিবিদ, উনি খুব সুন্দর করে আসলে একটি পরিকল্পনা করছে যে কিভাবে বাংলাদেশের অর্থনীতিটাকে একদম ধ্বংস করে ফেললে এখানে ডিপ স্টেট ঢুকতে পারবে এবং এটা একটা স্যাংশন বেসড কান্ট্রিতে আসলে পরিণত হতে পারে। মানে আপনি আর একটা পাকিস্তান হয়ে যাবেন। কারণ গত 15 বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে যেই সচল জায়গায় নিয়েছেন, যেটা একটু আগে আরিফ ভাই বলছিলেন, এটা একমাত্র বাংলাদেশে করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি বুঝেছিলেন যে একটি দেশের অর্ধেক পপুলেশন নারী, তাদেরকে কোন জায়গায়, অর্থনীতির কোন জায়গায় কাজে লাগালে, উনি যেটা আসলে ফিঙ্গার ফিটনেস এর কথা বলছিলেন, যে তাদেরকে আসলে গার্মেন্টস ক্ষেত্রে, সেক্টরে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতি কোথায় চলে গিয়েছিল। এটা কিন্তু আসলে মাননীয় প্রধানমন্ত্রীর, আসলে আমি বলবো যে উনি তো রাজনৈতিক প্রজ্ঞাবান একজন ব্যক্তি এবং দূরদৃষ্টি সম্পন্ন, যে বাংলাদেশের অর্থনীতিটাকে ওই জায়গায় নিয়ে গিয়েছিল। কারণ বাংলাদেশের অর্থনীতি সচল হলে কি হয়, যে আপনার বাংলাদেশ বিদেশের লোনের উপরে আপনাকে ডিপেন্ড করতে হবে না, তা আগে তো ওইটাকে নষ্ট করতে হবে। আগে সেটাকে নষ্ট করে, পুরা ধ্বংস করে, গরিব করে, এটাকে আফগানিস্তানের মতন বানিয়ে, পাকিস্তানের মতন বানিয়ে, দেখেন এটা সবাই জানে। ইউনাইটেড নেশনের এই যে হু বলেন এবং ইউএন RWA, এরকম যত অঙ্গ সংগঠন রয়েছে, তারা আসলে কি করে, তাদেরকে আমেরিকা একটা বিশাল অঙ্কের ফান্ড দেয়, এইড, ইউএস এইড। সেটা নিয়ে তারা সমস্ত পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ, অভাব, দুর্দশা তৈরি করে রাখে, সেখানে ঢোকে, এন্ড দে অলওয়েজ প্র্যাকটিস দ্য পাওয়ার। তো এই ধরনের অনেক কিছু বাংলাদেশে আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতদিন হতে দেয়নি, সেটা যাতে সফল হতে পারে তার উদ্যোগ নিয়েছে সোশিওপ্যাথ ইউনূস। ধন্যবাদ, আতার ভাই। ধন্যবাদ প্রফেসর আরিফ। জি, আমি শুনছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমাকে ভাই, শুনতে শুনতে পাচ্ছেন পাচ্ছি। আপনি? আচ্ছা, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনাদের হ্যাঁ হ্যাঁ দুজনকে হ্যাঁ, ধন্যবাদ। শুনতে পাচ্ছি। আমরা স্বতঃস্ফূর্ত আলোচনা করলাম। আমার এখানে একটু নেট প্রবলেমের জন্য আসলে একটু ডিস্টার্ব হয়েছে। যাই হোক, আমরা আশা করি পরবর্তী অন্য বিষয় নিয়ে আবার দর্শকের সাথে হাজির হব। আজকে এ পর্যন্ত এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।